হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর পাতাবাহার বইয়ের পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আমরা আজকে সুন্দরভাবে দেখে নেব দক্ষিণ মেরু অভিযান। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে রেগুলার ক্লাস করবে, তোমাদের বন্ধুগুলো যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমার সঙ্গে ক্লাস করছে তাদের মতো, তারা এক্ষুনি এই ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা প্লে স্টোর থেকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করে নাও, আমার কোর্সে জয়েন করে যাও। তো চলো আমরা দেরি না করে তোমাদের বিভিন্ন প্রান্তের বন্ধুদের সঙ্গে আমরা শুরু করব আজকের আলোচনা। আজকে আমরা আলোচনা করব দক্ষিণ মেরু অভিযান, লিখেছেন নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। ঠিক আছে, কে কে আছে আমার সঙ্গে দেখে নিই। আমার সঙ্গে আছে অবর্ণা। অবর্ণা শুনতে পাচ্ছ আমার কথা? অবর্ণা আমার কথা শোনা যাচ্ছে? অবর্ণা কথা শুনতে পাচ্ছ আমার? পেজ নাম্বার 70 বার করো। পেজ নাম্বার 70 বার করেছো? হ্যাঁ। একটু পড়ো, রিডিং পড়ো। জ্ঞানের সীমাকে বাড়াবার জন্য, অজানাকে জানবার জন্য মানুষ যে কি অসাধ্য সাধন করেছে বা করতে পারে, ক্যাপ্টেন স্কটের আবিষ্কারের কাহিনী থেকে তা স্পষ্টভাবে বোঝা যায়। দাঁড়াও, তাহলে মানুষ কেন ভ্রমণ করে, কেন দক্ষিণ মেরু অভিযান করেছিল? না, জ্ঞানের সীমাকে বাড়ানোর জন্য। কিসের জন্য? জ্ঞানের সীমাকে বাড়ানোর জন্য। হ্যাঁ, তাহলে এই জ্ঞানের সীমানা বাড়াতে গিয়ে অসাধ্য সাধন মানে অনেক কষ্ট করতে হয়েছে। অসাধ্য সাধন মানে কষ্ট করতে হয়েছে, যেটা করা যায় না সেটা করতে হয়েছে, কষ্ট। ঠিক আছে, কষ্ট করতে হয়েছে। 1868 খ্রিস্টাব্দে ক্যাপ্টেনের নাম হচ্ছে স্কট। 1868 খ্রিস্টাব্দে 5ই জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন। হ্যাঁ, তাহলে কটের জন্ম হয়েছিল ইংল্যান্ডে। কটের জন্ম কোথায়? ইংল্যান্ডে। কত সালে? 1868 সালের 5ই জুন। হ্যাঁ, ডিভনশায়ারের একটা গ্রামে স্কট জন্মগ্রহণ করেন। তারপরে তার পূর্বপুরুষরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন। সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। সেই জন্য ছেলেবেলা থেকেই তিনি জাহাজের কাজ শিখতে থাকেন এবং কিশোরকালেই জাহাজের কাজে লেগে সমুদ্র যাত্রা করেন। এই সময়ে তার পূর্বপুরুষরা, স্কটের পূর্বপুরুষরা কি করতো? নাবিক ছিল। সমুদ্রে যারা জাহাজ চলাচল করে, নাবিক বা জাহাজের ক্যাপ্টেন এইসব কিছু ছিল। হ্যাঁ, তো তেমনি স্কটও কি করলো? ছোট থেকেই জাহাজের কাজ শিখতে শুরু করলো। ঠিক আছে, ছোটবেলা থেকে, কিশোরবেলা থেকেই। তারপরে এই সময় জগতের নানা দেশ থেকে দক্ষিণ মেরু আবিষ্কারের নানা রকমের চেষ্টা চলছিল। কোন জাতির লোক আগে গিয়ে সেখানে পৌঁছাতে পারে সেই নিয়ে একটা গোপন আকাঙ্ক্ষা সব জাতিরই অন্তরে জমা ছিল। তাহলে এখানে কি চলছে না, আমাদের পৃথিবী এরকম পৃথিবী তো, তাই তো, অনেকটা কমলা লেবুর মতো। তো এইটা হচ্ছে উত্তর মেরু। এই যে এখানে গোল মতো, এই জায়গাটা উত্তর মেরু, আর এইটাকে বলছে দক্ষিণ মেরু। ঠিক আছে, হ্যাঁ, দক্ষিণ মেরু যাওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছিল কোন দেশ আগে পৌঁছায়। যেমন চাঁদের মাটিতে কে আগে যাবে সেইটা নিয়ে উঠে পড়ে লেগেছিল, নিয়ে ভারত পৌঁছালো। সেই রকমই দক্ষিণ মেরুতে কারা আগে পৌঁছাবে সেই নিয়ে একদম কম্পিটিশন শুরু হয়ে গেছিল, কে আগে যাবে। হ্যাঁ, বুঝতে পারলে? স্কট যখন কমান্ডার হন সেই সময় ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের জন্য একটা দল গড়া হচ্ছিল, রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। এই অভিযানটির আয়োজন করেছিলেন। একদিন স্কট লন্ডনের পথে বেড়াচ্ছেন, এমন সময় উক্ত সোসাইটির প্রেসিডেন্ট স্যার মার্কহামের সঙ্গে তার দেখা। মার্কহামের সঙ্গে তার দেখা হয়।
স্যার মার পরীক্ষার খাম প্রশ্ন আসতে পারে, ক্লেমেন্ট মারখাম কে ছিল না রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, তারপরে পড়ো। স্যার মারখামের সঙ্গে পরামর্শ করে স্কট এই অভিযানের অধিনায়ক তো অধিনায়কত্ব মানে নেতা হলো, ওই মেন হলো, ক্যাপ্টেন কে স্কোয়াড। দেন। 1901 আগস্ট মাসে ডিসকভারি নামক জাহাজে স্কট তার দলবল নিয়ে ইংল্যান্ড থেকে সমুদ্রের দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন। তার সঙ্গে আর একজন খুব বড় নাবিক ছিলেন, তার নাম স্যার আর্নস্ট শ্যাকলটন। স্যাকলটন দক্ষিণ মেরুকে জগতের সকলের কাছ থেকে লুকিয়ে রাখবার জন্য বিধাতা পুরুষ তার চারিদিকে দুর্লগ্ন বরফের প্রাচীর গড়ে রেখেছেন এবং তার ওপারে জাহাজ নিয়ে আর মানুষ যেতে পারে না। মাঝে মাঝে এই বড় প্রাচীরের ফাঁক দেখা যায় বরফ যখন গলতে থাকে। ঠিক আছে, তাহলে একটু দাঁড়াও। তাহলে সূর্য আমাদের এখান থেকে লাইট দিচ্ছে, তো সব জায়গায় তো লাইট পড়ছে, কিন্তু যে জায়গাটায় লাইট পড়ে দক্ষিণ মেরুতে কিন্তু লাইট পড়ে না। এই জন্য এখানে কি আছে, বরফ আছে। কি আছে এখানে? বরফ, প্রচুর বরফ আছে। এই বরফে বড় বড় পাহাড়, এগুলোকে ডিঙিয়ে যাওয়া সম্ভব নয়, মানুষ যেতে পারে না। তাহলে প্রকৃতি এই দক্ষিণ মেরুকে লুকিয়ে রাখার জন্য এইদিকে বড় বড় বরফের পাহাড় তৈরি করেছে। এই দিকে যাওয়া কিন্তু মানুষের পক্ষে সম্ভব নয়, বুঝতে পারছো? স্কট এরকম জায়গা থেকে যাচ্ছে, এবার এইখান থেকে সমুদ্র পার হয়ে গেল, কিন্তু এবার বরফের ভেতরে আর যাওয়া সম্ভব নয়। তারপরে দেখো তো, ক্যাপ্টেন স্কট তার দলশুদ্ধ সেই বরফের প্রাচীরের মাঝে এসে উপস্থিত হলেন, কিন্তু বরফের মধ্যে দিয়ে যাওয়ার কোনো পথ না দেখে তিনি ফিরে আসতে বাধ্য হলেন এবং 1902 সালের ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড দ্বীপে নোঙর ফেলে রইলেন। তখন দুরন্ত শীত, সমুদ্রের জল জমে বরফ হয়ে গেছে। তারা ঠিক করলেন যে আর কিছুদিন পরে স্লেজে করে যাত্রা করা যাবে। মাস কয়েক কাটিয়ে স্লেজ মানে কি? স্লেজ মানে বরফের দেশ থাকে, তো বরফের দেশে তো নৌকা চলবে না, চাকাও চলবে না, গাড়িও চলবে না। গাড়ি গেলে কি হবে বলো তো? গাড়ির ভেতরে জল লাগে, একটুখানি জল লাগে, ওই জলটা বরফ জমে যাবে, ফেটে যাবে। তো এই দেশে এই কাঠির উপরে বুঝলে একটা গাড়ি তৈরি করা হয়, এরকম একটা কাঠি যেটা বরফের উপর ঘিসে ঘিসে যাবে। হ্যাঁ, বুঝো আগে, এখানে এরকম থাকবে, এখানে লোক বসা যাবে, এখানে চেয়ার থাকবে, এখানে লোক বসা যাবে, আর এর আগে দিকে কুকুর থাকবে। কারা থাকবে? কুকুরে টানবে, বড় বড় লোম থাকে কুকুরের। এইখানকার কুকুরগুলো খুব বড় বড় লোমওয়ালা কুকুর হয়। কুকুরে টানা গাড়িকে বলা হয় স্লেজ গাড়ি। বরফ দিয়ে স্লিপ করে যায়, কেমন? হ্যাঁ, গরুর গাড়ির মতো কিছুটা। তুমি গরু গাড়ি দেখেছ? হ্যাঁ। তারপরে মাস কয়েক কাটিয়ে তাহলে এডওয়ার্ড কি করছে এবার? এডওয়ার্ড আর স্কট কোথায় থেমেছে? স্কট থেমেছে এডওয়ার্ড দ্বীপে। ওখানে ফেব্রুয়ারি মাসটা থাকলো, দেখে তারা ঠিক করলো যে স্লেজে করে যাত্রা করবে। মাস কয়েক কাটিয়ে 1902 সালের নভেম্বর মাসে স্লেজ যাত্রার সমস্ত আয়োজন হয়ে গেল। ঠিক হলো যে স্কট, শ্যাকলটন ও হুইসলন মাত্র এই তিনজনে যাত্রা করবেন এবং সঙ্গে 19টা কুকুর নেওয়া হবে। যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে। কিছু দূরে যেতে না যেতে নানা প্রকারের বাধা আসতে লাগলো। ক্রমশ তারা এগোতে লাগলেন।
যেখান দিয়ে যান সেখানে একের জায়গায় তাঁবু ফেলে খাবার রেখে যান এবং প্রত্যেক তাঁবুর উপর একটা করে পতাকা গুঁজে রাখেন, কারণ ফেরবার সময় যখন খাবার দরকার হবে তখন সেই সমস্ত তাঁবু থেকে তা পাওয়া যাবে এবং ফেরবার পথেরও নিশানা হবে। নিশানা হবে। নিশানা মানে সবই তো সাদা, পুরো মাঠকে মাঠ, বড় জায়গা, পুরো সাদা। ওখানে কি করে রাস্তা এদিকে যাবেন এদিকে যাবেন বুঝতে পারবে না তো, তার জন্য পতাকা পুঁতে দেয়। কি পুঁতে দেয়? পতাকা। আর অনেক খাবার ছিল সেই খাবারগুলোকে রেখে দেয়, খাবারগুলো রাখে আর তার পাশে পতাকা পুঁতে নিশানা করে দেয়। ঠিক আছে? সমস্ত নভেম্বর আর ডিসেম্বর মাস মাস তারা সেই বরফের মধ্য দিয়ে ধীরে ধীরে অগ্রসর হলে যতই লাগলেন ততই বরফের তীব্র থেকে তীব্রতর হতে হলো। বরফের ভেতর ঝড়, তুষার ঝড়, মানে ছোট ছোট বরফ ছুটে ছুটে আসবে আর মুখ টুককে ঠান্ডা, এমনিতেই তো প্রচন্ড ঠান্ডা, তারপরে ঝড় এলে তো ব্যাস ঢাকা পড়ে যাবে। ধরো এখানে তুমি দাঁড়িয়ে আছো, তোমার উপর বরফ পড়তে শুরু করলো, তোমাকে পুরো ঢেকে দিল। বুঝতে পারছো? হ্যাঁ, কুকুরগুলো ক্রমশ অবশ হয়ে আসতে লাগলো। এই রকম অবস্থায় আর বেশি দূর এগোনো যায় না দেখে স্কট ফিরলেন। ফিরবার পথে বিপদ আরো ঘনিয়ে এলো। স্যাকলটনের হলো অসুখ। খাবারের ডিপোগুলো এত দূরে দূরে পোঁতা হয়েছিল যে ডিপো থেকে আর এক ডিপোতে পৌঁছতে সবাই খুব ক্ষুধায় অবসন্ন ও অজ্ঞান হয়ে পড়তে লাগলো। বিশেষ করে কুকুরগুলো, তারাই স্লেজে টেনে নিয়ে চলেছে। সেই জন্য কুকুরদের খাবার জোগাবার জন্য নিরুপায় হয়ে তারা এক একটা কুকুর মেরে তারই মাংস অপর কুকুরগুলোকে খাওয়াতে লাগলেন। এইরকম করে তারা কোনো রকমের জীবন নিয়ে সে যাত্রায় আবার কিংওয়ার্ড দ্বীপে ফিরে এলেন। তাহলে কিভাবে কি হলো না, যেতে শুরু করেছিল, এত ঝড় বৃষ্টি আর ঝড় আসতে লাগলো, বরফের ঝড়, বরফের এত হাওয়া আসতে লাগলো যে কুকুরগুলো অবশ হতে লাগলো, মানে কুকুরগুলো নড়তে পারছে না, পুরো লোমে বরফ জমে গেছে। তখন কি করলো, ফিরে আসার মনস্থির করলো স্কট, তাই তো? ফিরে আসার মনস্থির করলো। এবার যাওয়ার সময় তো খাবারগুলো আর পতাকা পুঁতেছিল, তো একটা থেকে আর একটা খাবারের দূরত্ব অনেক, কুকুরগুলো যেতে পারছে না। তখন কি করলো, কুকুরগুলোকে একটা কাটছে, ওই কুকুরের মাংস বাকি কুকুরগুলোকে খাওয়াচ্ছে। কত বিপদ বলো, কত কষ্ট। কয়েক মাস সেই দ্বীপে কাটিয়ে কোন দ্বীপে থাকলো, আবার চলে এলো এডওয়ার্ড দ্বীপে। তখন এডওয়ার্ড দ্বীপে থেমেছিল, আবার এডওয়ার্ড দ্বীপে থামলো। এবার সঙ্গে মাত্র দুজন সঙ্গী, ইভান্স আর লাসলি। এবার তারা চাকাওয়ালা স্লেজে যাত্রা করলেন, সঙ্গে কুকুর নিলেন না। কিন্তু অনেক দূরে যাওয়ার পর খাদ্যের সংস্থান বেরিয়ে আসতে লাগলো। এবারেও তারা ফিরতে বাধ্য হলেন। 1903 কবার হলো, প্রথমে একবার হয়েছিল, তারপরে আবার তিন নম্বর বার হয়ে গেল। 1903 সালের শেষাশেষি আবার তারা তাদের জাহাজে ফিরে এলেন এবং ঠিক করলেন এবারকার মতো ইংল্যান্ডে ফিরে যেতে হবে। কিন্তু নতুন বিপদ ঘটল। সামনে সমস্ত পথ বরফের বন্ধ হয়ে গেছে। 12 মাইল পর্যন্ত ঘন বরফ পথ আটকে দিয়েছিল। তারা নানা রকমের যন্ত্র দিয়ে সেই বরফ কেটে পথ তৈরি করতে লাগলেন। কিন্তু কিছুদিন চেষ্টা করে বুঝলেন এ অসাধ্য সাধন। বরাক্রমে মানে ভাগ্যক্রমে, হ্যাঁ, সেবার খুব শিগগির আরম্ভ করলো এবং কিছুদিন যেতে না যেতে স্কট দেখলেন বরফ গলে তাদের যাওয়ার পথ হয়ে গেছে। তারা এ যাত্রায় যতদূর গিয়েছিলেন তার থেকে আরো 463 মাইল দূর ছিল।
দক্ষিণ মেরু, কিন্তু এর গায়ে কেউই আর দক্ষিণ মেরুর এত কাছে আসতে পারেননি। স্যার আর্নেস্ট শ্যাকলটন 1908 সালে নিজের দল নিয়ে আবার দক্ষিণ মেরুর দিকে রওনা হলেন, কিন্তু তাকে ফিরে আসতে হলো। তবে এবার আরো 99 মাইল যেতে পারলেই শ্যাকলটনের ভাগ্যে দক্ষিণ মেরু আবিষ্কারের গৌরব লেখা থাকতো। তাহলে আবার যেতে শুরু করলেন, আরো একটু কিছুটা এগোলেন, 463 মাইল দূরে, মানে যে জায়গায় যাবে তার থেকে কত দূরে আছে? 463 মাইল দূরে আছে দক্ষিণ মেরু। তারপরে আবার 1908 সালে যেতে শুরু করলেন। 1908 সালে গেল, তখনও 97 মাইল, আর যেতে পারলেন না। কতবার হলো? 4বার 5বার হয়ে গেল না? ক্যাপ্টেন স্কট যখন শুনলেন যে স্যার শ্যাকলটন ব্যর্থ হয়ে ফিরে এসেছে, তখন তিনি আর ঘরে শান্ত হয়ে বসে থাকতে পারলেন না। ঠিক করলেন যে এবার তিনি যে যাত্রা করবেন তাতে হয় দক্ষিণ মেরুতে পৌঁছবেন, নয় ইংল্যান্ডে আর ফিরবেন না। এবার স্কট দক্ষিণ মেরুতে পৌঁছলেন বটে, কিন্তু ইংল্যান্ডে তার ফেরা হলো না। 1910 সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোভা জাহাজ মেরুর পথে আবার যাত্রা করলেন। 1911 সালের প্রথম দিকে তিনি আবার সেই দুর্লগ্ন ভারতের প্রাচীরের কাছে উপস্থিত হলেন। এখান থেকে দক্ষিণ মেরু 350 মাইল দূরে। এই 350 মাইল যাওয়ায় এবং ফিরে আসার আয়োজন করতেই সেপ্টেম্বর মাস এসে গেল। 1912 সালের নববর্ষের প্রথম দিনে 8 জন সঙ্গী নিয়ে তিনি দক্ষিণ মেরুর 170 মাইলের পথে এসে পড়লেন। সেখানে কয়েকদিন বিশ্রাম করে যাত্রার পথে মাত্র 4 জন সঙ্গীকে নিয়ে রওনা হলেন। সঙ্গে যে রসদ নেওয়া হলো তার ডিপোতে জমা রেখে তারা ক্রমশ দক্ষিণ মেরুর দিকে এগিয়ে চলতে লাগলেন, এবং পথে কোনো বিপদের মধ্যে না পড়ে তার 18 জানুয়ারি 1912 সালে তাদের জীবনের দেশ দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ক্যাপ্টেন স্কট সেখানে উপস্থিত হয়েই দেখেন যে যেখানে তার দেশের পতাকা ভেবেছিলেন সেখানে নরওয়ে দেশের পতাকা উঠছে। সেখানে তাদের কয়েক সপ্তাহ আগে নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তার গৌরব অর্জন করে চলে গেছেন। সেই দেশে নরওয়ের পতাকা আর কাষ্ঠফলকে আমুন্ডসেনের নাম আর বিজয় বার্তা ঘোষণা করছে। এবার ফেরার পালা। যাওয়ার সময় তখন কোনো বিপদ হয়নি, কিন্তু ফেরার মুখে পথে পথে ভয়াবহ বিপদ এসে বাধা দিতে লাগলো। হাওয়া আর বয় না, তার জায়গায় বয় জমাট বরফের কণা। দিনের পর দিন আকাশ পৃথিবী কিছুই দেখা যায় না, শুধু বরফের বৃষ্টি। সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় 5 জন লোক চলেছে। পথের দিশা অনন্ত তুষারপাতের মধ্যে হারিয়ে গেছে। অনাহারে সর্বশরীর আসন্ন। একদিন সে অবস্থায় ইভান্স পড়ে গেলেন আর উঠলেন না। ইভান্স পড়ে গেল। শুভ্র তুষারের এসে তার মৃতদেহের উপর কবর রচনা করলো। তুষারপাত প্রতিদিন বেড়ে চলতে লাগলো। অবশেষে তারা একটি দ্বীপে এসে উপস্থিত হলেন। তারপর ক্যাপ্টেন
এক রাত্রে বাইরে গেলেন কিন্তু আর ফিরলেন না, বোট কোথায় বরফে চাপা পড়ে গেল। সেই তার মধ্যে দিয়ে অবশিষ্ট দুজন সঙ্গী নিয়ে স্কট অগ্রসর হতে লাগলেন। অবশেষে অবসন্ন দেহ নিরুপায় হয়ে তাদের সঙ্গে যে তাঁবু ছিল তা খাটিয়ে তার ভিতরে ঢুকলেন। তারা তারা তখন ভালো রকমই জানতেন যে এই তাঁবু তাদের কবর, মানে এই তাঁবুর উপরে বরফ পড়ে যাবে আর তারা বেরোতে পারবে না। পাশের সঙ্গীর তখন মৃত্যুর শ্বাস উপস্থিত, মানে একদম শেষ অবস্থা, নিঃশ্বাস নিতে পারছে না। মৃত্যুর হিম হিম স্পর্শে তখন ক্যাপ্টেন স্কটেরও সব অঙ্গ শিথিল হয়ে গেছে। সেই মৃত্যুর অব্যাহত পূর্বক্ষণে তিনি তার ডায়েরি শেষ পাতায় লেখেন, গত 1 মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারি না কোনো মানুষ কোনোদিন সেই রকম কষ্ট সহ্য করেছে কিনা। তবুও আজ ভাগ্যের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই, যা পেয়েছি তা মাথা পেতে গ্রহণ করছি। যদি আমরা বেঁচে থাকতে পারতাম তাহলে সমস্ত ইংল্যান্ড শুনতে পেত ইংল্যান্ডের গৌরবের জন্য তার কয়েকজন সন্তান কি কষ্টই না সহ্য করেছে। আমাদের এই মৃতদেহ আর আমার এই লেখা হয়তো জগতে একদিন সে কাহিনী সাক্ষ্য দেবে। ক্যাপ্টেন স্কোয়াডকে যারা খুঁজতে গিয়েছিলেন তারা তার মৃতদেহের সঙ্গে তার ডায়েরি পান। তাহলে এই যে কথাগুলো শুনলে, এই কথাগুলো কোথা থেকে জানলাম আমরা? ক্যাপ্টেন স্কোয়াডের ডায়েরি থেকে। ক্যাপ্টেন স্কোয়াডের ডায়েরি থেকে। তাহলে কেমন এটা? কোনো জায়গায় অভিযান করা কত কঠিন না বলো? হ্যাঁ। আচ্ছা বলো তো, ফাইনালি দক্ষিণ মেরুটা কে আবিষ্কার করলো? কে আবিষ্কার করলো? বিখ্যাত আমুন্ডসেন। কে করেছিল? আমুন্ডসেন। মনে রেখো যে স্কোয়াড কিন্তু করতে পারেনি, স্কোয়াড দ্বিতীয় হয়েছিল কিন্তু স্কোয়াড করতে পারেনি। প্রথমে কিন্তু আমুন্ডসেন করে ফেলেছিল, তাই না? কোথাকার লোক ছিল আমুন্ডসেন? নরওয়ের লোক ছিল। কোথাকার লোক? নরওয়ে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমরা এবার কোশ্চেনগুলো আলোচনা করবো, দেখো। হ্যাঁ, সুকন্যা হাত তোলো। তাহলে আমরা কোশ্চেনগুলো দেখবো। কোশ্চেনগুলো এবার দেখি। স্কট কত সালে জন্মগ্রহণ করেছিলেন? তাহলে আমরা দেখলাম, আমরা গল্পটা যখন পড়ি তখন দেখেছি স্কট। হ্যাঁ সুকন্যা, শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ আমার কথা? স্কট কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1868 সালে। 1868 সালে। তারপর ছেলেবেলা থেকে স্কট শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। তাহলে স্কট 1868 সালে জন্মগ্রহণ করেছিলেন। ছেলেবেলা থেকে স্কট জাহাজের কাজ শিখতেন। তারপরে প্রত্যেক তাঁবুর উপর একটা করে কি গজিয়ে রাখলো? পতাকা। গল্পটা বুঝতে পেরেছো? হ্যালো। হ্যাঁ বলো। শোনা যাচ্ছে না তোমার কথা বাবু। আচ্ছা দেখো তো 3-এর 4-একটা দেখো তো। 1910 সালে দলবল নিয়ে স্কট কি করেছিল? টেরানোভা জাহাজে করে গেছিল। টেরানোভা, টেরানোভা। আরেকবার হাত তোলো সুকন্যা, আরেকবার হাত তোলো। সুকন্যা হাত তোলো।
তাহলে টেরোনোভা জাহাজে করে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে গেছিল। 3.5-এরটা কী হবে? ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ডায়েরি পাওয়া গেছিলো। কি পাওয়া গেছিলো? ডায়ারি, ডয়াকার অন্ত্যেষ্টাকার রয়হস্যই, ডায়েরি পাওয়া গেছিলো। তারপরে দেখো তো 4-এরটা দেখো তো, গল্পটিতে যে ইংরেজি মাসের নামগুলো পেয়েছি সেগুলো সাজিয়ে সেই মাসের ঘটনাগুলো পাশাপাশি উল্লেখ করো। তাহলে প্রথমে আমরা জুন মাস পেয়েছি, তো জুন মাসের সম্বন্ধে কী লিখেছিলাম? জুন মাসে জন্মগ্রহণ করেছিলেন স্কট, 5ই জুন। হ্যাঁ, আবার জুন মাসেই কী হয়েছিল? টেরোনোভা জাহাজে স্কট যাত্রা শুরু করেছিলেন, মানে যেতে শুরু করেছিলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছ? এবার শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? স্কটের জন্ম হয় জুন মাসে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আমি শুনতে পাচ্ছি তো, বলো। হ্যাঁ, তারটা ঢুকতে হ্যাঁ স্যার, বলছি জুন মাসে স্কটের জন্ম হয়েছিল আর হ্যালো। যাত্রাও শুরু করেছিল দক্ষিণ মেরুর উদ্দেশ্যে, যে গিয়েছিল 1910 সালে। 1910 সালে যাত্রা শুরু করে জুন মাসে। তারপরে আর একটা মাস আছে আগস্ট মাস। আগস্ট মাসে কি করেছিল? ডিসকভারি জাহাজে করে গেছিল। ডিসকভারি জাহাজে করে তারা রওনা দিয়েছে। তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি শোনো, ক্লাসটা দেখো। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না, ঠিক আছে, তুমি দেখো। তাহলে আমরা আগস্ট মাসে দেখলাম কি 1901 সালে আগস্ট মাসে ডিসকভারি জাহাজে করে যাওয়া শুরু করেছিল। আবার নভেম্বরের কথাও আছে। নভেম্বর মাসে কি করেছিল? খুব ইম্পর্টেন্ট, ডেট মাস তারিখগুলো খুব ইম্পর্টেন্ট। নভেম্বর মাসে কি করেছিল? স্লেজ করেছিল। স্লেজ, কুকুরে টানা গাড়ি নিয়ে যাওয়া শুরু করেছিল। স্লেজ, কত চেষ্টা করেছিল যাওয়ার, না? স্লেজ যাত্রা করেছিল, 1902 সালে ছিল সেটা। তারপরে দেখো তো ডিসেম্বরে কি হয়েছিল? ডিসেম্বরে প্রচুর ঠান্ডা পড়েছিল, নিয়ে এক জায়গায় আশ্রয় নিয়েছিল। কি জায়গাটার নাম? ধীরে ধীরে না, হ্যাঁ, বরফের মধ্যে দিয়ে আস্তে আস্তে হেঁটে গেছিল। উইলসন, স্ক্যাটল্যান্ড, স্কট, 3 জন ডিসেম্বরে যাত্রা শুরু করেছিল। ডিসেম্বরে কত এটা? 1902 সালে। 1902 সালে যাত্রা শুরু করেছিল। তারপরে জানুয়ারিতে কি হলো? প্রচুর ঠান্ডা পড়ে গেল। জানুয়ারিতে আমাদের ঠান্ডা, মানে ওখানে তো আরও ভয়ঙ্কর ঠান্ডা পড়ে। জানুয়ারিতে কি হলো? একবারে পৌঁছে গেল। জানুয়ারিতে হয়ে গেল 18ই জানুয়ারি স্কট গিয়ে ওখানে পড়লো। 1912 সাল, 18ই জানুয়ারি 1912, 18ই জানুয়ারি 1912 সেখানে গিয়ে পৌঁছে গেল। কে কে পৌঁছালো? 5 জন সঙ্গী নিয়ে। তারপরে আছে ফেব্রুয়ারি। এডওয়ার্ড দ্বীপে ওরা আশ্রয় নিয়েছিল। প্রচুর শীত পড়ে গেছে, সব জমে গেছে, ওখানে বরফের মধ্যে আর যাওয়া যাচ্ছে না। তখন ফিরে এসে এডওয়ার্ড দ্বীপে তারা আশ্রয় নিয়েছিল। তাহলে এই মাসগুলোর নাম আমরা পেয়েছি এই গল্পটাতে, এগুলো একটু ইম্পর্টেন্ট নোট করে রেখো। 5-এরটা দেখো, দক্ষিণ মেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী কোন কোন ব্যক্তির নাম পেয়েছি? স্কটের সাহায্য করেছিল কে কে? আর্নস্ট পেয়েছিলাম, স্যার আর্নস্ট, আর্নস্ট। তারপর আর কে ছিল? স্যাকলটন। তারপর আর কে ছিল? উইলসন ছিল। তারপর আর কে ছিল? ইভান্স। আর কে ছিল? লাসলি। তারপর আর একটা কে ছিল? ওটস। আচ্ছা, তারপর দেখো তো স্লেজ মানে কি বললাম? কুকুরে টানা বরফে চলার গাড়ি, বরফের দেশে কুকুর টানা গাড়ি। স্লেজ মানে হচ্ছে বরফের দেশে কুকুরে টানা গাড়ি। আবিষ্কার কি? না, কোনো কিছু নতুন করে সবার সামনে উপস্থাপন করা। তারপরে দেখো তো গৌরব, বাক্য রচনা করো গৌরব দিয়ে। সচিন টেন্ডুলকার আমাদের দেশের গৌরব। ব্যর্থ, চেষ্টা না করলে ব্যর্থ হবে।
সমুদ্রযাত্রা, ক্যাপ্টেন স্কোয়াড কিশোর বয়স থেকেই সমুদ্রযাত্রা করেছেন। তারপর 7 নম্বর দেখো তো, দক্ষিণ মেরু অভিযানে স্কোয়াড যে বিপদের মুখে পড়েছিলেন তার তালিকা তৈরি করো। যেমন ধরো স্কোয়াডের দক্ষিণ মেরু অভিযান, বরফের ঝড়, এরকমই আরও ছিল কি, জাহাজের সামনে একদম পথ বন্ধ হয়ে গেল, বরফে পথ বরফে বন্ধ হয়ে গেছিল, পথ বরফে বন্ধ, বরফের প্রাচীর, বরফের বৃষ্টি হয়েছিল, তারপর বরফের প্রাচীর তৈরি হয়েছিল, বরফের ঝড় হয়েছিল, বরফের ঝড় তো বললামই, বরফের ঝড় তো দেওয়াই আছে। এই ঘটনাগুলো ঘটেছিল। তারপরে দেখো তো 8এরটা, স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? জাহাজে, সামুদ্রিক বিভাগে, সামুদ্রিক বিভাগে। তারপরে দেখো তো ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি ছিল? ন্যাশনাল রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি, রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। তারপরে প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালে হয়েছিল? কোন মাসে শুরু হয়েছিল? জুন মাসে হয়েছিল, আগস্ট মাসে হয়েছিল, 1901 সালে, 1901 সালের আগস্টে। তারপরে দেখো তো দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গে কারা ছিলেন? মোট কয়টি কুকুর নেওয়া হয়েছিল? 19টি কুকুর নেওয়া হয়েছিল, আর সঙ্গে ছিলেন স্যাকলটন আর উইলসন। 19টি নেওয়া হয়েছিল, আর স্যাকলটন ছিল, সহজে ফলা আকার কল স্যাকলটন, সব ইংল্যান্ড দেশের লোক, তার জন্য এরকম নামগুলো, হ্যাঁ একটু ভালো করে মনে রাখবে, স্যাকলটন ও উইলসন। হর্ষই ল দন্তে স দন্ত। এখন তো আমরা প্রতিদিনই এরকম নাম শুনছি খেলাতে, সুতরাং এগুলো মুখস্থ করতে অসুবিধা হবে না। এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গে হয়েছে? দ্বিতীয়বারের জন্য সঙ্গী হয়েছিলেন 5 জন। ইভান্স, তারপরে লাসলি, আর কে হয়েছিল? এই 2 জন, ঠিক আছে। তারপরে দেখো স্কট আর কত মাইল দূরে অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছে যেতে পারতেন? স্কট যদি আর 463 মাইল অতিক্রম করলেই দক্ষিণ মেরুতে সবার আগে পৌঁছাতে পারতেন, কিন্তু পৌঁছাতে পারলো না, ভাগ্য খারাপ, মরেও যেতে হলো। 1908 সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন? 1908 সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন? এটা হবে স্যার আর্নেস্ট স্যাকলটন, বা স্যাকলটন বলতে পারো, স্যার আর্নেস্ট। বানানগুলো খুব ভালো করে মুখস্থ রাখবে। আর্নেস্ট, আর্নেস্ট। স্যাকলটন, টন। তারপর স্যাকলটন আর কত দূর পৌঁছাতে পারলেই দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারতেন? 97 মাইল, আরও কাছে চলে গেছিল, শুধু 97 মাইল বাকি ছিল। স্কট তৃতীয় অভিযানে কত সালে শুরু করেন? স্কট তৃতীয় অভিযান শুরু করেন 1910 সালে। তাহলে বারবার যাচ্ছে, সফল না হয়েও কিন্তু ছাড়ছে না, হ্যাঁ। তাহলে আমাদের যে কোনো কাজ করতে গেলে সফলতার শিখরে না পৌঁছানো পর্যন্ত ছাড়লে হবে না। তারপরে দেখো তো ছেলেবেলা থেকে সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? স্কটের আগ্রহ ছিল কেন? মানে বিভিন্ন দেশে মজা করে যেতে পারবে তার জন্য। তার বাবা কাকারাও সবাই, পূর্বপুরুষরাও এই কাজ করতে বলে, পূর্বপুরুষরা এই কাজ
করতো বলে তার একটা আলাদা আগ্রহ ছিল। স্কট ছাড়া অন্যদের দক্ষিণ মেরু আবিষ্কার ও অভিযান প্রচেষ্টার কথা লেখো। স্কট ছাড়া কে গেছিল? স্যার আর্নেস্ট স্যাকলটন গেছিল 1908 সালে। এটা একটু ডিটেলসে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কে কে গেছিল? স্যার আর্নেস্ট স্যাকলটন গেছিলেন 1908 সালে। 1908 সালে হলো। আর কে গেছিলেন? তারপরে ক্যাপ্টেন গেছিলেন আমুন্ডসেন। আমুন্ডসেন এই ব্যক্তিই কিন্তু প্রথম দক্ষিণ মেরু অভিযান মানে দক্ষিণ মেরু আবিষ্কার করেছিলেন, আমুন্ডসেন। তাহলে এগুলো আমরা জানতে পেরেছি। দক্ষিণ মেরু পৌঁছানোর পর ক্যাপ্টেন স্কট কেন খুশি হতে পারেননি? কারণ দেখছে ওখানে আগে থেকেই পতাকা, নরওয়ের পতাকা আর মাইল ফলক পোতা আছে। নরওয়ের পতাকা আর মাইল ফলক পোতা আছে। ঠিক আছে, টিকা লেখো। স্লেজ গাড়ি তো বললাম বারবার। ডিসকাভারি কি? জাহাজ একটা। টেরানোভাটা কি? এটা একটা জাহাজের নাম। কিং এডওয়ার্ড দ্বীপ একটা বড় বিখ্যাত দ্বীপ। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি, স্কট একজন বিখ্যাত ব্যক্তি। আর রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি হচ্ছে একটা কি আবিষ্কারক সংস্থা, যারা পৃথিবীর বিভিন্ন দেশে বিদেশে আবিষ্কার করে বেড়ায়। তো আমরা মোটামুটিভাবে দেখলাম যে আমরা পুরো পড়াটা পড়লাম, তারপরে প্রশ্নগুলোর উত্তরগুলো দেখলাম। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। আজকের মতো এখানে বাই বাই, টাটা, গুড নাইট।